লিউকোসাইটোসিস হতে পারে, লিউকোপেনিয়া হতে পারে, লিম্ফোসাইটোসিস হতে পারে। তারপরে মূল মেকানিজম হচ্ছে এই ফিব্রিনোজেন। ওকে, তাহলে হিমোডাইনামিক চেঞ্জ আমরা কি কি বললাম? লিউকোসাইটোসিস হতে পারে, লিউকোপেনিয়া হতে পারে, লিম্ফোসাইটোসিস হতে পারে, লিম্ফোপেনিয়া হতে পারে, নিউট্রোফিলিয়া হতে পারে, নিউট্রোপেনিয়া হতে পারে। কিন্তু অ্যানিমিয়া হবে, মানে আরবিসি সবসময় কমবে, থ্রম্বোসাইটোপেনিয়া হবে। অনেক সময় দেখা যায় যে ইনফ্লামেশন যখন কন্ট্রোল হয়ে যায় তখন বডি মানে রিঅ্যাক্টিভলি লিম্ফোসাইটোসিস করতে পারে, এটা হচ্ছে কন্ট্রোল হওয়ার পরে। কিন্তু ডিউরিং ইনফ্লামেশন এটা হচ্ছে কমে, এটাই পরীক্ষায় আসে। আরেকটা হচ্ছে অ্যাকুট ফেজ প্রোটিন, অনেক বেশি অ্যাকুট ফেজ প্রোটিন তৈরি হবে। অ্যাকুট ফেজ প্রোটিন নিয়ে আমাদের পরবর্তী পড়া। তো এটা হচ্ছে অ্যাকুট ফেজ প্রোটিন। অ্যাকুট ফেজ প্রোটিনে বা অ্যাকুট ফেজ রিয়াকশন সিস্টেমিক, এই যে সিস্টেমিক ইফেক্টস অফ ইনফ্লামেশন, সিস্টেমিক ইফেক্টস অফ ইনফ্লামেশন, এটার অপর নাম হচ্ছে অ্যাকুট ফেজ রেসপন্স। অপর নাম কি? অ্যাকুট ফেজ রেসপন্স। দেখেন, collectively cause acute phase response or systemic inflammatory response syndrome SARS। ঠিক আছে, তাহলে এই সিস্টেমিক ইফেক্টস অফ ইনফ্লামেশন হচ্ছে SARS, এটাই হচ্ছে অ্যাকুট ফেজ রেসপন্স। এই কারণেই সব এগুলো হচ্ছে। ঠিক আছে, এই যে ফিভার হচ্ছে তার হচ্ছে লিউকোসাইটোসিস, আপসেটটা অনেক কিছু বাড়তেছে। তো এই যে ইনক্রিজ অ্যাকুট ফেজ প্রোটিনস, এই যে অ্যাকুট ফেজ প্রোটিনস হচ্ছে মোট আমাদের 13টা। এই 13টা মোট আছে, 13টা আমাদের শীটে আছে। এর মধ্যে সিআরপি, ফিব্রিনোজেন এবং সিরাম অ্যামিলয়েড এ, এই তিনটাকে বলা হয় মেজর অ্যাকুট ফেজ প্রোটিন। আমি আবারও বলি, সিআরপি, ফিব্রিনোজেন এবং সিরাম অ্যামিলয়েড এ, এই তিনটাকে বলা হয় মেজর অ্যাকুট ফেজ প্রোটিন। রবিনসে এই তিনটা নিয়েই মেইনলি কথা আছে, এর বাইরে রবিনস অন্য কোথাও কোনো কিছু বলে নাই। খালেকে কিছু আছে, কিছু আমাদের নেট থেকে নামানো, সবকিছু মিলে 13টা আমাদের ওখানে লেখা আছে। 13টা একদম মধ্যস্থ, টন্ডস্থ, ঠটস্থ করবেন। এখানে সবই আছে, শুধু হিমোগ্লোবিন ছাড়া সবই আছে। বিলিরুবিন আছে, হাবিজাবি আছে, হেপসিডিনটা আপনারা দেখবেন, হেপসিডিন আমরা এগুলো দেখব। ঠিক আছে, হেপসিডিনটা আপনারা দেখবেন, হেপসিডিনটা আপনারা দেখবেন। তো এখন আমরা পড়বো হচ্ছে এইটা, এটা হচ্ছে রবিনসের একটা ছক, আপনাদের শীটে 4 স্টার দেওয়া আছে। আমরা একটু এখানে প্রথমে দেওয়া আছে লোকাল ইনফ্লামেশন, এরপর আছে সিস্টেমিক প্রোটেক্টিভ রেসপন্স, এরপর আছে সিস্টেমিক প্যাথোলজিক্যাল রেসপন্স। মানে সিস্টেমিক রেসপন্স যে দুই ধরনের, একটা হচ্ছে প্রোটেক্টিভ আর হচ্ছে প্যাথোলজিক্যাল। ঠিক আছে, তাহলে এখানে ব্রেনে যে ফিভার হচ্ছে, ফিভার হচ্ছে, এই ফিভারটা কিন্তু প্যাথোলজিক্যাল রেসপন্স না। ফিভারটা কিন্তু আমাদের ফিভারটা কিন্তু প্রোটেক্টিভ রেসপন্স। লিভার থেকে যে অ্যাকুট ফেজ প্রোটিন তৈরি হচ্ছে, এটা একটা প্রোটেক্টিভ রেসপন্স। আমাদের বোন ম্যারোতে স্টিমুলেট হয়ে লিউকোসাইট প্রোডাকশন বাড়তেছে, এটা হচ্ছে প্রোটেক্টিভ রেসপন্স। ওকে, কিন্তু হার্টে টিএনএফ কার্ডিয়াক আউটপুট কমাচ্ছে। টিএনএফ যেটা করে, হার্টের কার্ডিয়াক ডিপ্রেশন করে বা সাপ্রেশন করে, দিয়ে কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি কমিয়ে দেয়। কন্ট্রাক্টিলিটি কমানোর কারণে তার কার্ডিয়াক আউটপুট কমে যায়, সে শক হয়। এরপর হচ্ছে এন্ডোথেলিয়াল সেলে যে থ্রম্বাস তৈরি হচ্ছে, ইনক্রিজ ভাস্কুলার পারমিটিভিটি বাড়ছে, এবং এই যে স্কেলেটাল মাসলে ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে মাসল ক্যাটাবলিজম হচ্ছে। তো এগুলো হচ্ছে প্যাথোলজিক্যাল ইফেক্টস। তাহলে পরীক্ষায় আসতে পারে এরকম ভাবে, হোয়াট আর দ্য সিস্টেমিক প্যাথোলজিক্যাল ইফেক্টস অফ ইনফ্লামেশন, হোয়াট আর দ্য সিস্টেমিক বেনিফিশিয়াল ইফেক্টস বা প্রোটেক্টিভ ইফেক্টস অফ ইনফ্লামেশন, এভাবে আসতে পারে। আবার ওভারঅল সিস্টেমিক ইফেক্টস অফ ইনফ্লামেশন আলাদা আলাদা ভাবে আসতে পারে। ঠিক আছে, এখন কখন আমাদের শরীরে মানে লোকালি থাকবে, সিস্টেমে যাবে না, কখন প্রোটেক্টিভ রেসপন্স দিবে আর কখন প্যাথোলজিক্যাল ইফেক্টস দিবে, এইটার একটা মেকানিজম আছে। যারা ক্লিনিশিয়ান হবেন, মেডিসিনে কনসালটেন্ট হবেন, তাদের এটা জানতে হবে। সেটা হলো যে এই যে আমাদের সাইটোকাইন দেখেন, সব জায়গায় কিন্তু আছে কি টিএনএফ, ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, সব জায়গায় দেখেন টিএনএফ। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই কে দায়ী? টিএনএফ, ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, দেখেন সব জায়গায়। যদি এই সাইটোকাইনের অ্যামাউন্টটা কম হয় তাহলে লোকালি থাকবে, যদি এটা মডারেট অ্যামাউন্টের হয় তাহলে প্রোটেক্টিভ ইফেক্টস দিবে, যদি অনেক বেশি প্রোডাকশন হয় সাইটোকাইন তখন হচ্ছে আমাদের প্যাথোলজিক্যাল ইফেক্টস দিবে। দেখেন কোভিড পিরিয়ডে আমরা যারা কোভিড ডিউটি করছেন, আপনারা কিন্তু দেখছেন যে ওখানে একটা সিনড্রোম আছে, সাইটোকাইন স্টর্ম সিনড্রোম নামে, সাইটোকাইন ঝড়, স্টর্ম একটা সিনড্রোম আছে। এবং যাদের এবং এদের ক্ষেত্রে যে সাইটোকাইনটা বাড়তো মেইনলি সেটা হচ্ছে ইন্টারলিউকিন 6। এবং ইন্টারলিউকিন 6 যদি অনেক বেশি বেড়ে যায় তখন সাইটোকাইন স্টর্ম সিনড্রোম হয়। এবং একে ইনহিবিট করার জন্য তখন আমাদের
এই সাইটোকাইন ইন্টারলিউকিন 6 ইনহিবিটর ড্রাগ ইউজ করা হয়, ঠিক আছে। এবং যাদের ক্রনিক ডিজিজ আছে যেমন লিভারের আর্থ্রাইটিস, এদের মূল প্যাথোলজিক্যাল ফ্যাক্টর হচ্ছে টিএনএফ, ঠিক আছে। তো টিএনএফ ইনহিবিটর ইউজ করা হয়, টিএনএফ ইনহিবিটর ইউজ করা হয়। তাহলে আমাদের পরীক্ষায় যেটা আসবে যে লোকাল ইনফ্লামেশনও হতে পারে অ্যাকর্ডিং টু অ্যামাউন্ট বা পটেন্সি অফ দ্য সাইটোকাইন। সাইটোকাইন যত বাড়বে তার মানে তত খারাপ হতে থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের যখন একটা পেশেন্টের যখনই আপনি একটা পেশেন্ট অপারেশন করছেন বা একটা পেশেন্ট আপনাদের ভর্তি হয়েছে, যখন দেখবেন তার প্রোটেক্টিভ রেসপন্স আসছে, যেগুলো বাড়ছে, হ্যাঁ, তখন আপনার ভাবতে হবে যে এখনই তাকে স্টপ করতে হবে, না হলে সে প্যাথোলজির ইফেক্টে চলে যাবে। বুঝতে পারছেন? এই জন্য আমরা পেশেন্টকে ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদেরকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো এই ছবির উপরে আরো একটা ছবি আছে, এই ছবিটা আসলে রবিনসনের ছবি না, এটা হচ্ছে লেঞ্জের ছবি। এটা সমন্বয় করার জন্য রানা হয়েছে। ওখানে দেখবেন ইন্টারলিউকিন 1 টিএনএফ নিয়ে কথা আছে, একই কথা, মোরলেস সেপটিক শক হয়, সেপটিক শক। এই যে এন্ডোথেলিয়াল ব্লাড ভেসেলস থ্রম্বাস ফর্মেশন হচ্ছে, এখানে ভেসোডাইলেশন হচ্ছে, সেপটিক শক হচ্ছে। এর পাশাপাশি তার কার্ডিয়াক সাপ্রেশন হচ্ছে, কার্ডিয়াক আউটপুট কমছে, এভাবে তার সেপটিক শক হচ্ছে। এখন আবার প্রশ্ন দেখব। প্রথম প্রশ্ন আছে অ্যাকুট ফেজ রেসপন্স ইজ ক্যারেক্টারাইজড বাই, ডিপ্লোমা জুলাই 2018 প্রশ্ন, জেনারেশন অফ ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 1 বাড়ে, ট্রু। ইনক্রিজ কনসেন্ট্রেশন অফ সিরাম অ্যামিলয়েড এ, ট্রু। থ্রম্বোসাইটোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া হবে, থ্রম্বোসাইটোসিস হবে না, মানে প্লাটিলেট কখনোই বাড়বে না, ট্রু। রোলেক্স ডিক্রিজ রোলেক্স ফর্মেশন, রোলেক্স ফর্মেশন মানে হচ্ছে ইএসআর, তাহলে ইএসআর কমে না বাড়ে? বাড়ে, তাহলে ফলস। লিম্ফোসাইটোসিস, লিম্ফোসাইটোসিস হতে পারে, লিম্ফোপেনিয়া হতে পারে, তাহলে ট্রু। এখানে লিম্ফোপেনিয়া হলেও ট্রু, তাহলে এখানে ফলস শুধু একটা, ডি নাম্বার, দেখেন বাদ বাকি ট্রু। এর পরের প্রশ্ন, সিআরপি ইজ ইউজফুল মার্কার টু ইন্ডিকেট দ্য অ্যাক্টিভ ডিজিজ। এটা হচ্ছে মেডিসিনের প্রশ্ন, যারা মেডিসিন ফ্যাকাল্টিতে পড়বেন তাদের জন্য এটা লাগবে, সার্জারি ফ্যাকাল্টির জন্য এটা লাগবে না। দেখেন এটা এমডি মার্চ 2017 আসছে। সিআরপিটা আসলে এসএলইতে বাড়ে না, এসএলইতে বাড়ে না, রিভার আর্থ্রাইটিস বাড়ে। এসএলই ডায়াগনোসিসের ক্ষেত্রে আসলে সিআরপি একটা এক্সক্লুশন ক্রাইটেরিয়া। যদি সিআরপি কারো বেশি থাকে তাহলে আমরা ধরে নিব তার এসএলই নাই, ঠিক আছে। আর কারো মাল্টিপল জয়েন্ট পেইন আছে, সিআরপি কম নরমাল, তখন আমরা ভাববো যে তার এসএলই হতে পারে। এটা আর অনেক কিছু আছে, এটা আমাদের মেডিসিনে যারা পড়বেন তারা পড়বেন। অ্যাকুট ফেজ প্রোটিনস আর, দেখেন এমডি মার্চ 2017, ফিব্রিনোজেন ট্রু, হিমোগ্লোবিন ফলস, হ্যাপ্টোগ্লোবিন ট্রু, প্রথমিন ট্রু, সিরাম অ্যামিলয়েড প্রোটিন ট্রু। শুধু হিমোগ্লোবিন ছাড়া সব ট্রু। এটা কিন্তু ভালো করে পড়তে হবে। ওখানে যারা ঝামেলা হয় ম্যাক্রোগ্লোবিন নিয়ে ঝামেলা হয়, ম্যাক্রোগ্লোবিলিন, মাইক্রোগ্লোবিলিন, আলফা 1, আলফা 2, এগুলো নাম আছে অনেক। এখানে হেপসিডিন নামে একটা জিনিস আছে, হেপসিডিনটা হচ্ছে মেইন ফাংশন হচ্ছে তারা জিআইটিতে আয়রন অ্যাবজর্পশন প্রিভেনশন করে। এই যেমন ক্রনিক ইনফ্লামেশন পেশেন্টের ক্ষেত্রে হেপসিডিন এই একটা আমাদেরকে অ্যাকুট ফেজ প্রোটিন, যেটা হচ্ছে আয়রন অ্যাবজর্পশন প্রিভেন্ট করার কারণে তার আয়রন অ্যাবজর্পশন কম হয়, তার আরবিসি প্রোডাকশন কম হয়, তার অ্যানিমিয়া হয়। এবং ক্রনিক ডিজিজের ক্ষেত্রে কিন্তু অ্যানিমিয়া হয়, এবং আমরা এগুলোকে একটা ক্লাসিফিকেশন আছে, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিসঅর্ডার। এটার মূল মেকানিজম হচ্ছে এই হেপসিডিন। ওকে, এখন আমরা পড়বো ক্রনিক ইনফ্লামেশন। একটু ব্রেক, আমরা শীটটি বের করি, ক্রনিক ইনফ্লামেশনটা আমরা একটু দাগিয়ে নিই। 77 পেজ, 77 পৃষ্ঠা। প্রথমে এ বি দেখেন, ক্রনিক ইনফ্লামেশন ডেভেলপিং ফ্রম অ্যাকুট ইনফ্লামেশন এন্ড ক্রনিক ইনফ্লামেশন ফ্রম অনসেট, মানে ক্রনিক ইনফ্লামেশন শুরু থেকে শুরু হতে পারে, ইনফ্লামেশনের কনসিকুয়েন্স হিসেবেও আসতে পারে। তো এটা একটু রিডিং দিতে হবে, টু স্টার। আর সেলস অফ ক্রনিক ইনফ্লামেশন ইনফিনিটি স্টার। এরপরে হচ্ছে হিস্টোলজিক or morphological features of chronic inflammation, infinity star. পরে হচ্ছে ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজের পাশে 4 স্টার লিখেন, সবই লাগবে আমাদের, সবই লাগবে আমাদের। ম্যাক্রোফেজ নিয়েই কথাবার্তা ক্রনিক ইনফ্লামেশনে, ম্যাক্রোফেজই সব। হ্যাঁ, অ্যাকুট ইনফ্লামেশনে অনেক কিছু আছে, সাইটোকাইন আছে, অনেক কিছু আছে, এখানে কিছু নাই, শুধু ম্যাক্রোফেজ পড়লেই হবে। ওকে, এটা ডিটেলস লাগবে। ডান পাশে যে ছক আছে এটা ছবি আছে, দেখেন বোন ম্যারো ইয়ক স্যাকের ছবি আছে ডান পাশে 79 পেজে, 4 স্টার। এরপরে 80 নম্বর পেজটা 80 পেজে মাঝখানে দেখেন ছবি আছে একটা, এটা 4 স্টার। ওকে,
এরপরে হচ্ছে গ্রানুলোমাটাস ইনফ্লামেশন গ্রানুলোমা। এই পুরো পৃষ্ঠাটা হচ্ছে 4 স্টার 4 স্টার। পরের পৃষ্ঠায় 82 পেজ এপিথেলয়েড সেলস গ্রানুলোমা, এটা হচ্ছে ইনফিনিটি স্টার। এপিথেলয়েড সেলস আর ফাউন্ড ইন ইনফিনিটি স্টার 1 2 3 4 5 6 7 8 9 ইনফিনিটি স্টার। এরপর হচ্ছে ক্লাসিফিকেশন অফ গ্রানুলোমাটাস ডিজিজ এন্ড গ্রানুলোমা, এটা হচ্ছে 4 স্টার। সেলস অফ গ্রানুলোমা একই জিনিস, এটাও হচ্ছে 4 স্টার। ফরেন বডি গ্রানুলোমা পরের পৃষ্ঠায় ইমিউন গ্রানুলোমা, এটা হচ্ছে 2 স্টার। এরপর হচ্ছে ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন, এটা হচ্ছে 2 স্টার। পরের পেজে 84 পেজ দেখেন ছবি আছে, ছকটা আছে, ছকটার নিচে ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশনে ইনফেকশন এজেন্টস ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার এখানে 1 2 গোল্লা দাগ দিবেন, পুরোটা পড়তে হবে। এখানে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এন্ড মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি। এখানে লেপ্রিটা মেইনলি লাগবে। লেপ্রি বের 2 ধরনের, টিউবারকুলার লেপ্রোসি এবং লেপ্রোমাটাস লেপ্রোসি। ওকে, টিউবারকুলার লেপ্রোসি এবং লেপ্রোমাটাস লেপ্রোসি খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখেন একটা আছে CD4 সেল, টিউবারকুলার লেপ্রোসিতে আছে CD4 টাইপ T1 হেল্পার সেল, আর লেপ্রোমাটাস লেপ্রোসিতে হচ্ছে CD8+ টি সেলস। ওকে, লেপ্রোমাটাস লেপ্রোসির প্রথম পৃষ্ঠায় দেখেন ফোমি ম্যাক্রোফেজ নামে একটা কথা আছে। ফোমি ম্যাক্রোফেজ পরীক্ষা যদি আসে ফোমি ম্যাক্রোফেজ কোথায় পাওয়া যায়, তাহলে হচ্ছে লেপ্রোমাটাস লেপ্রোসি आंसर হবে। ওকে ওকে, এরপরে দেখেন ব্যাকটেরিয়া আর মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এক নম্বরে যেটা আছে নন কেজিয়েটিং এবং কেজিয়েটিং AB। দেখেন তাহলে 1 এর AB আছে, 2 এরও AB আছে। ওকে, এটা একটু মাথায় রাখলেই হবে। ওকে, আর 3 নম্বর আছে ট্রিপোনোমা প্যালিডাম, এই 3 নম্বরটা পড়লে হবে 1 2 3। আমাদের এই পৃষ্ঠা থেকে 1 2 3 ভালো করে পড়তে হবে। এরপরে জায়ান্ট সেল হচ্ছে 3 স্টার। পরের পৃষ্ঠায় জায়ান্ট সেল হচ্ছে 3 স্টার। এরপরে 86 পেজ, এখানে 3টা ছক আছে। প্রথম ছক 2 স্টার, দ্বিতীয় ছক 3 স্টার, 3 নম্বর ছক হচ্ছে 4 স্টার। প্রথম ছক 2 স্টার, দ্বিতীয় ছক 3 স্টার, তৃতীয় ছক 4 স্টার। ওকে, এরপরে ব্রেন স্টর্মিং, এগুলো আমরা পড়বো। আমাদের দাগানো শেষ, এখন আমরা মূল আলোচনায় যাব। ওকে, আমাদের অ্যাকুট ইনফ্লামেশন এবং ক্রনিক ইনফ্লামেশন সম্পর্কে আমরা আগে পড়েছি। আমাদের মেইনলি এখানে যেটা বা ঝামেলার জায়গা না, মানে একটু গুছায় পড়া আর কি, সেটা হচ্ছে সেলস অফ অ্যাকুট ইনফ্লামেশন ক্রনিক ইনফ্লামেশন আমাদের একটু বুঝে শুনে পড়তে হবে। কিছু ইনফ্লামেশন পরীক্ষায় এরকম যদি প্রশ্ন হয় সেলস অফ অ্যাকুট ইনফ্লামেশন, হোয়াট আর দ্য সেলস অফ ক্রনিক ইনফ্লামেশন, তাহলে আমরা সবাই পারবো। যদি পরীক্ষায় আসে যে সেলস that are involved both in acute and chronic inflammation, ঠিক আছে, তাহলে কি অ্যান্সার হবে? এখানে দেখেন মনোসাইট কিন্তু সব জায়গায়, মনোসাইট ম্যাক্রোফেজ সব জায়গায় আছে, তারপরে মাস্ট সেল সব জায়গায় আছে, ইওসিনোফিল সব জায়গায় আছে। দেখেন 3টা সেল কিন্তু সব জায়গায় আছে। তাহলে এটা একটা প্রশ্ন হতে পারে, একটা এক্সেপশনাল প্রশ্ন যেটা কখনো আসতে পারে। সেই জিনিসটা আনার জন্য আমি এটা একটু দাঁড় করাইছি। কিন্তু মনোসাইট ম্যাক্রোফেজ অ্যাকুটের সবার শেষে আর ক্রনিকের সবার আগে, অন অ্যান্ড অনলি। ওকে, এখন আমরা মূল পড়াশোনায় চলে যাই। এটা হচ্ছে হিস্টোলজিক বা মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ ক্রনিক ইনফ্লামেশন। দেখেন এখানে আমাদের অ্যাকুট ইনফ্লামেশনে যেমন 3 মেজর লোকাল ম্যানিফেস্টেশন পড়ছিলাম, ঠিক তেমনি গুরুত্বপূর্ণ ইনফিনিটি স্টার। এটা হচ্ছে মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স বা হিস্টোলজিক্যাল, মানে ক্লিনিক্যালি আমরা কিছু পাবো না। আমরা যখন এটা আন্ডার মাইক্রোস্কোপ হিস্টোপ্যাথোলজি করব, বায়োপসি করে হিস্টোপ্যাথোলজি করব, তখন আমরা কিছু জিনিস দেখব। সেটাই বলছে। এক নম্বর হচ্ছে ইনফিলট্রেশন অফ মনোনিউক্লিয়ার সেলস, আর আমরা ওখানে অ্যাকুট ইনফ্লামেশন পড়ছিলাম পলিমরফোনিউক্লিয়ার সেলস। এটা হচ্ছে ইনফিলট্রেশন অফ মনোনিউক্লিয়ার সেলস। এখানে কি আছে? লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ, প্লাজমা সেল, 3টা সেলের কথা বলা আছে। এখানে ম্যাক্রোফেজ হবে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে লিম্ফোসাইট, 3 নম্বর হচ্ছে প্লাজমা সেল। এরপর আছে টিস্যু ডিস্ট্রাকশন induced by persistent offending agents or by inflammatory cells, মানে টিস্যু ডিস্ট্রাকশন হবে। এখন ইনফ্লামেশন কিন্তু আমরা এই কথাটা শুনি নাই। ওকে, এই কথাটা শুনি নাই। টিস্যু ডিস্ট্রাকশন হবে, কে করবে? ওই অফেন্ডিং এজেন্ট করতে পারে, মানে মাইক্রোব্যাকটেরিয়াম, লেপ্টোমাটাস লেপ্রোসি, সিফিলিস, এগুলো করতে পারে, অথবা ইনফ্লামেটরি সেলসকে
এই ম্যাক্রোফেজ, এই লিম্ফোসাইট, এই প্লাজমা সেল, এরাই হচ্ছে এই টি সেলের শেষ করবে। এরপরের 3 নম্বর ফাংশন হচ্ছে ক্যারেক্টার হচ্ছে অ্যাটেম্পটস অ্যাট হিলিং, মানে হিলিং যে হবেই নিশ্চিত না, কিন্তু ও একটা অ্যাটেম্পট নিবে। এই অ্যাটেম্পটটা কে নিবে? কানেক্টিভ টিস্যু রিপ্লেসমেন্ট, টিস্যু ড্যামেজ, এইটাও নিবে হচ্ছে ওই ম্যাক্রোফেজ, লিম্ফোসাইট, মেইনলি ম্যাক্রোফেজ। এবং কিভাবে নিবে? এর একটা প্রসেস হচ্ছে অ্যাঞ্জিওজেনেসিস এন্ড ফাইব্রোসিস। অ্যাঞ্জিওজেনেসিস মানে নিউ ফর্মেশন অফ ব্লাড ভেসেলস। অ্যাকুট ইনফ্লামেশনে ব্লাড ভেসেল ফর্মেশন হয় না, ওপেন হয়, কিন্তু ক্রনিক ইনফ্লামেশন নিউ ব্লাড ভেসেলস তৈরি হয়, ফাইব্রোসিস। তাহলে এই যে মূল ফাংশন, এই যে ইনফিল্ট্রেশন, টিস্যু ডিস্ট্রাকশন এন্ড অ্যাটেম্পটস অ্যাট হিলিং, 3টা ফাংশন মেইনলি দেয় হলো ম্যাক্রোফেজ। লিম্ফোসাইট, প্লাজমা সেলের রোল খুব কম, মূল জিনিস হচ্ছে ম্যাক্রোফেজ। এবং আমরা এই ক্রনিক ইনফ্লামেশনে পড়বো মেইনলি ম্যাক্রোফেজ, আমরা লিম্ফোসাইট পড়বো না, কারণ লিম্ফোসাইট নিয়ে আমাদের লেঞ্জে মাইক্রোবায়োলজিতে আলাদা একটা ওই চ্যাপ্টারই আছে, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট নিয়ে আলাদা চ্যাপ্টারই আছে। তারপরে প্লাজমা সেল নিয়ে একটা চ্যাপ্টার আছে, ইমিউনোগ্লোবুলিন। প্লাজমা সেল থেকে ইমিউনোগ্লোবুলিন তৈরি হয়, অ্যান্টিবডি তৈরি হয়, আইজিএ, আইজিই, আইজিএম, আইজিজি, আইজিই, আলাদা চ্যাপ্টার আছে। ইমিউনোগ্লোবুলিন ফ্যামিলি একটা চ্যাপ্টারই আছে। তাহলে ওগুলো আমরা ডিটেলস পড়বো ওই জায়গায়। আমাদের এখানে মেইনলি পড়বো হচ্ছে আমরা প্লাজমা সেল, সরি ম্যাক্রোফেজ। এবং যত সেল আছে সবগুলো আসলে ম্যাক্রোফেজের মধ্যেই আসে, ম্যাক্রোফেজ দিয়েই তৈরি হয়। এই জন্য আমাদের মূল পড়াটা হচ্ছে ম্যাক্রোফেজ। তো একটা জিনিস আমি আপনাদের জন্য নিয়ে আসছি, যেমন আমরা এখানে একটু গ্রানুলোমাস ইনফ্লামেশনটা দেখি। একটা জিনিস আমি আপনাদের জন্য একটু নিয়ে আসছি, সেটা একটু আমরা দেখব। এটা আপনাদের শীটে সম্ভবত নাই, এটা আমাদের 10th এডিশন, রবিনসন 10th এডিশনে একটা ছক যেটা নতুন অ্যাড হয়েছে, আমাদের শীটে নাই। এটা একটু স্ক্রিনশট নিয়ে নেবেন, যেটা আমাদের পরীক্ষায় আসতে পারে, যেহেতু এটা নতুন ছক, আগের এডিশন গুলোতে ছিল না। সে হচ্ছে নিউট্রোফিল আর ম্যাক্রোফেজের পার্থক্য। ঠিক আছে, নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজের পার্থক্য। এখানে ওরা কয়েকটা অরিজিন আছে। অরিজিন দেখেন এখানে কয়েকটা জিনিস, একটা হচ্ছে অরিজিন, লাইফ স্প্যান, এরপর হচ্ছে ফাংশন, রেসপন্স টু অ্যাক্টিভেটিং স্টিমুলাই। তিনটা ধাপের, তিনটা ক্যাটাগরি, একটা হচ্ছে অরিজিন, লাইফ স্প্যান, আর একটা হচ্ছে ফাংশন। ঠিক আছে, তাহলে অরিজিন হচ্ছে নিউট্রোফিলের অরিজিন কোথায়? বোন ম্যারো, এইচএসসি, হেমাটোপয়েটিক স্টেম সেলস ইন বোন ম্যারো। কিন্তু আমাদের ম্যাক্রোফেজের বোন ম্যারোতে অরিজিন আছে, আবার ম্যানি টিস্যু রেসিডেন্ট ম্যাক্রোফেজ স্টেম সেল ইন ইয়ক সাক অফ ফিটাল লিভার। মানে আমরা যখন জন্মগ্রহণ করছি, ফিটাল লিভার বা স্টেম সেলে কিছু ম্যাক্রোফেজ ঢোকানো ছিল, এগুলো বলা হয় যে রেসিডেন্ট ম্যাক্রোফেজ। ওই যে আমরা রেসিডেন্ট সেন্টিনেল সেল পড়ছিলাম সেরকম আর কি। কিন্তু নিউট্রোফিল কিন্তু এরকম নাই, এটা অরিজিনগত ডিফারেন্স। লাইফ স্প্যান হচ্ছে সেভারাল ডেজ, 1 থেকে 2 দিন, 48 ঘন্টা বা থেকে 72 ঘন্টার মধ্যে নিউট্রোফিল মারা যায়, ম্যাক্রোফেজ, মনোসাইট বা ম্যাক্রোফেজ আসে। ঠিক আছে, তো এই যে বোন ম্যারো থেকে যা তৈরি হচ্ছে, এগুলো হচ্ছে মেইনলি মনোসাইট। এই মনোসাইটটা যখন আবার টিস্যুতে আসে, ব্লাড থেকে, তখন এটা ম্যাক্রোফেজ হয়ে যায়। এই জন্য এটাকে এই কথা বলছে। কিন্তু এই মনোসাইট ম্যাক্রোফেজ আপনার হচ্ছে যে বাঁচে কয়দিন? ডেজ টু উইক। আর যেটা টিস্যু রেসিডেন্ট ম্যাক্রোফেজ সেটা হচ্ছে ইয়ার্স। যেমন আমরা লাংসে অ্যালভিওলাই পাই, স্প্লিনে কাফার সেল পাই, লিভারে সাইনোসয়েডাল সেল পাই, হ্যাঁ, স্কিনে আসে হিস্টোসাইট, ব্রেনে আসে মাইক্রোগ্লিয়া, এগুলো হচ্ছে এগুলো হচ্ছে টিস্যু রেসিডেন্ট ম্যাক্রোফেজ। এগুলো ইয়ার্স, অনেক বছর বাঁচে। ঠিক আছে, এরপর হচ্ছে ফাংশন হচ্ছে যে রেসপন্স টু অ্যাক্টিভেটিং স্টিমুলাই, খুব র্যাপিড ফাংশন দিবে। আর এটা হচ্ছে কিন্তু শর্ট লাইফড, হ্যাঁ, মোস্টলি হচ্ছে গ্রানুলেশন, ডিগ্রানুলেশন এন্ড এনজাইমেটিক অ্যাক্টিভিটি দিবে। আর ও হচ্ছে প্রলং ফাংশন, কিন্তু স্লোয়ার। ঠিক আছে, স্লোয়ার ফাংশন দিবে। এখন কি কি ফাংশন আছে ওর মধ্যে? কি কি আছে? রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস নিউট্রোফিলি বেশি, ম্যাক্রোফেজে নাই। ডিগ্রানুলেশন নিউট্রোফিলি বেশি। ওই যে প্রাইমারি গ্রানুলস নিউট্রোফিলে থাকে, আমরা এর আগে বলেছিলাম। সেরকম কোনো গ্রানুলস কিন্তু ম্যাক্রোফেজে থাকে না। সাইটোকাইন প্রোডাকশন মেইনলি করে ম্যাক্রোফেজ, এবং ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, TNF, এগুলো প্রোডাকশন করে হচ্ছে ম্যাক্রোফেজ। আর এরা নিউট্রোফিলকে স্টিমুলেট করে।
সাইটোকাইনগুলো। নেট ফরমেশন, নেট হচ্ছে নিউট্রোফিল এক্সট্রা সেলুলার ট্র্যাপ, নিউট্রোফিল এক্সট্রা সেলুলার ট্র্যাপ। নিউট্রোফিল যেগুলোকে এনগালফ করতে পারে না তাকে হচ্ছে সে বিভিন্ন জিনিস সিক্রেশন করে ওকে ঘিরে ফেলে, এই জন্য এক্সট্রা সেলুলার ট্র্যাপ বলা হয়েছে। এই জিনিসটা নিউট্রোফিলে থাকে, ম্যাক্রোফেজে থাকে না। আর লাইসোজোমাল এনজাইম হচ্ছে আমাদের নিউট্রোফিলে বেশি, ওই যে কিলিং এর ডিগ্রেডেশন করে, কিন্তু ইয়েতে নাই। ঠিক আছে, তাহলে আমাদের নাইট্রিক অক্সাইডটা মিস হয়েছে। নাইট্রিক অক্সাইড হচ্ছে এখানে কম, এখানে বেশি। তাহলে ম্যাক্রোফেজের মূল ফাংশন আছে নাইট্রিক অক্সাইড দিয়ে এবং সাইটোকাইন প্রোডাকশন দিয়ে, কিন্তু নিউট্রোফিল মেইনলি কাজ করে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস দিয়ে, ডিগ্রানুলেশন দিয়ে, লাইসোজোমাল এনজাইমস দিয়ে এবং নেট ফরমেশনের মাধ্যমে, অনেকগুলো ফাংশন। তো এই যে পার্থক্যটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, আমাদের শীটে দেওয়া হয়নি, আমরা নেক্সট এডিশনে ইনশাআল্লাহ দিয়ে দিব। তো এখন এই যে ম্যাক্রোফেজ, আমরা এই যে জিনিসটা দেখেন, এই ছবিটা দেখেন, সে হচ্ছে বোন ম্যারোতে আমাদের হিমাটোপেটিক স্টেম সেল থেকে ব্লাড মনোসাইট হয়ে অ্যাক্টিভ ম্যাক্রোফেজ আসলো। এই ম্যাক্রোফেজের নাম হচ্ছে অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ, যেগুলো ইনফ্লামেশনে পাওয়া যায়। আর আমাদের যখন ডেভেলপমেন্ট পিরিয়ডে প্রাইমারি ইয়ক স্যাক বা ফিটাল লিভারে প্রোজিনেটর সেল ইয়ক সেল লিভারে যে ম্যাক্রোফেজ পাওয়া যায়, এটার নাম হচ্ছে রেসিডেন্ট টিস্যু ম্যাক্রোফেজ, যেমন কাফার সেল, অ্যালভিওলার ম্যাক্রোফেজ, মাইক্রোগ্লিয়া। তাহলে ম্যাক্রোফেজ দুই ধরনের আমরা পেলাম, একটা অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ, রেসিডেন্ট ম্যাক্রোফেজ। ঠিক আছে, এখন এই অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ হচ্ছে দুই ধরনের, মানে অ্যাক্টিভেশন প্রসেসটা দুই ধরনের। একটা হচ্ছে ক্লাসিক্যালি অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ, একটা হচ্ছে অল্টারনেটিভলি অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ। তো ক্লাসিক্যালি অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ অ্যাক্টিভ হয় হলো ইন্টারফেরন গামা আর মাইক্রোব ছাড়া, আর অল্টারনেটিভলি অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ স্টিমুলেটেড হয় ইন্টারলিউকিন 13, ইন্টারলিউকিন 4, মানে 4 আর 13, মানে টোটাল মিলে হবে 17, 13 আর 4 মিলে 17। এই 17 ওকে স্টিমুলেট করে, একে ইনহিবিট করে, আর মাইক্রোবস আর ইন্টারফেরন গামা ওকে ইনহিবিট করে, ওকে স্টিমুলেট করে। তো এখন ক্লাসিক্যালি অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজের ফাংশন কি? ক্লাসিক্যালি অ্যাক্টিভেটেড ফাংশন মাইক্রোবাইসাইডাল ফাংশন, ফ্যাগোসাইটোসিস, কিলিং আর ইনফ্লামেশন। আর এক অল্টারনেটিভলি অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজের ফাংশন হচ্ছে টিস্যু রিপেয়ার, ফাইব্রোসিস, অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্টস। তাহলে দেখেন, এই ম্যাক্রোফেজ ইনফ্লামেশন করতেছে, এই ম্যাক্রোফেজ মাইক্রোসাইডাল ফাংশন দিচ্ছে, এই ম্যাক্রোফেজ ফ্যাগোসাইটোসিস করতেছে, এই ম্যাক্রোফেজ কিলিং করতেছে, এই ম্যাক্রোফেজ টিস্যু ডিস্ট্রাকশন করতেছে, ফাইব্রোসিস করতেছে। তাহলে ওই যে পুরো ক্রনিক ইনফ্লামেশনের যত ফাংশন সে কিন্তু দিচ্ছে মেইনলি ম্যাক্রোফেজ। আবার দেখেন, যখন আমার ক্রনিক ইনফ্লামেশন দরকার নাই, তখন এই ম্যাক্রোফেজ এই ইন্টারলিউকিন 10 এবং ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা তৈরি করতেছে, যারা অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট দিচ্ছে। এরাই এই ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর ওরা ফাইব্রোসিস করছে, রিপেয়ার করছে। তাহলে এই ম্যাক্রোফেজ ইনফ্লামেশন করে, এই ম্যাক্রোফেজ ফ্যাগোসাইটোসিস করে, এই ম্যাক্রোফেজ কিলিং করে, এই ম্যাক্রোফেজ ইনফ্লামেশনে ভেসোডাইলেশন, ভাস্কুলার পার্মিডিটি, ইডিমা সবকিছু পুরো ইনফ্লামেশন ফুল প্রসেস করে। এই ম্যাক্রোফেজ টিস্যু রিপেয়ার করে, ফাইব্রোসিস করে, এই ম্যাক্রোফেজ নিজেই নিজেকে ইনহিবিট করে। তাহলে আমরা যে ওই যে 5R রেগুলেশন প্রিন্সিপাল অফ ইনফ্লামেশন আমরা দেখলাম, ক্রনিক ইনফ্লামেশন নিয়ন্ত্রণ হয় এই ইন্টারলিউকিন 10 এবং ট্রান্সফর্মিং বিটার মাধ্যমে, আর অ্যাকুট ইনফ্লামেশন কন্ট্রোল হয় লাইপোজিনস E4, লাইপোজিনস B4 এর মাধ্যমে। তাহলে আল্লাহ তাআলা আমাদের এই বডির মধ্যেই এই রেগুলেশন সিস্টেম তৈরি করেছেন। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন। ওকে, তাহলে আমরা এখন একটু আগের দিকে চলে যাব, আগের পরে চলে যাই। গ্রানুলোমাটাস ইনফ্লামেশন and গ্রানুলোমা। ওকে, গ্রানুলোমাটাস ইনফ্লামেশন এন্ড গ্রানুলোমা। তাহলে এই গ্রানুলোমাটাস ইনফ্লামেশন হচ্ছে ক্রনিক ইনফ্লামেশনের একটা টাইপ। আমরা যেমন অ্যাকুট ইনফ্লামেশনের মরফোলজিক্যাল প্যাটার্নস পড়েছি, ঠিক এরকম একটা প্যাটার্ন অফ ক্রনিক ইনফ্লামেশন এখানে লেখা আছে। সেটা হচ্ছে যে গ্রানুলোমাটাস ইনফ্লামেশন ইজ এ ডিস্টিংটিভ প্যাটার্ন অফ ক্রনিক ইনফ্লামেশন। দেখেন লেখা আছে ডিস্টিংটিভ প্যাটার্ন। It is characterized by focal accumulation of activated macrophage and often epithelial cell which are modified activated macrophage, principally lymphocyte, frequently giant cell
Occasionally plasma cell are present. Fibroblast and connective tissue are also present. Necrosis may or may not be present. এটা হচ্ছে and granuloma is a focus of chronic inflammation. মানে ওই যে ফোকাসটা যার মধ্যে এসএল গুলো থাকে ওই জিনিসটাকে বলা হয় গ্রানুলোমা। ঠিক আছে, তাহলে এই গ্রানুলোমা তৈরি হচ্ছে কি দিয়ে পরীক্ষা আসে। একটা হচ্ছে ম্যাক্রোফেজ, একটা এপিথেলয়েড সেল, ওপেন এপিথেলয়েড সেল হুইচ আর মডিফাইড অ্যাক্টিভিটি ম্যাক্রোফেজ, মানে এই এপিথেলয়েড সেলটাও এক ধরনের মডিফাইড ম্যাক্রোফেজ। প্রিন্সিপালি লিম্ফোসাইট, ওই যে ম্যাক্রোফেজ লিম্ফোসাইট প্লাজমা সেল পড়ছিলাম সেটাই। ফ্রিকুয়েন্টলি জায়ান্ট সেল, এই জায়ান্ট সেল কি, এই জায়ান্ট সেলও কিন্তু ম্যাক্রোফেজ দিয়ে তৈরি হয়, এটা আমরা পরে দেখবো। অকেশনালি প্লাজমা সেল সবসময় থাকবে না। আর প্রেজেন্ট ফাইব্রোব্লাস্ট এন্ড কানেক্টিভ টিস্যু আর অলসো প্রেজেন্ট, and necrosis may not be present, necrosis থাকতে পারে না পারে। আর এইটার যে সেন্টার, এই সেন্টারে থাকে হচ্ছে ফোকাস অফ এই যে ক্রনিক ইনফ্লামেশন গ্রানুলোমা, এই সেন্টারে থাকে হচ্ছে মেইনলি এই অর্গানিজম, মানে ধরো টিবির অর্গানিজম ধরেন। এটা হচ্ছে আমাদের রবিনসের ডেফিনেশন। আর খালেক বলছে কনসিস্টিং অফ মাইক্রোস্কোপিক অ্যাগ্রিগেশন অফ ম্যাক্রোফেজ epithelial cells which are modified macrophages surrounded by collar of monoleucal leukocyte, principal lymphocyte, usually giant cell, occasionally plasma cell are present, and enclosing rim of fibroblast and connective tissue developed. The older granuloma in the center, there may or may not be necrosis. তাহলে খালেকের, তাহলে আমাদের ডেফিনিশন কিন্তু একই কথা, একই জিনিস, একই কথা আসছে, রবিনসন যে আসছে খালেকেও তা আসছে। এবং এই যে ছবিটা দেওয়া আছে দেখেন, এইটা হচ্ছে জায়ান্ট সেল, এগুলো হচ্ছে সব ম্যাক্রোফেজ এবং এপিথেলয়েড সেল। দেখেন এর চারপাশে হচ্ছে ফাইব্রোব্লাস্ট, মাঝখানে হচ্ছে লিম্ফোসাইট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা গ্রানুলোমা। সেন্টার, এই জিনিসটা হচ্ছে গ্রানুলোমা, এটার সেন্টারে থাকে অর্গানিজম, মূল অর্গানিজম ঘিরে। মানে ক্রনিক ইনফ্লামেশনে যেটা হয় যে তারা ওই টিবি অর্গানকে এনগালফ করতে পারে না ম্যাক্রোফেজ, তখন তার চারপাশে সে এই যে বিভিন্ন জিনিস সাজায় যুদ্ধ সরঞ্জাম নিয়ে এসে তাকে ঘিরে ফেলে তাকে আর স্প্রেড হতে দেয় না। দিস ইজ দ্য মূল প্রিন্সিপাল অফ ক্রনিক ইনফ্লামেশন, এবং এইটাকেই বলা হয় গ্রানুলোমাটাস ডিজিজ বা গ্রানুলোমা, একই জিনিস। তো এখন আমরা আসি ক্লাসিফিকেশন অফ গ্রানুলোমা। ক্লাসিফিকেশন অফ গ্রানুলোমাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে হিস্টোলজিক্যাল ক্লাসিফিকেশন, একটা হচ্ছে ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন, একটা হচ্ছে প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন। প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন আমার দুই ধরনের, ইমিউন গ্রানুলোমা এবং ফরেন বডি গ্রানুলোমা, আমরা একটু পরে পড়ব। তো আমরা প্রথমেই হিস্টোলজিক্যাল ক্লাসিফিকেশনটা পড়ি। হিস্টোলজিক্যাল ক্লাসিফিকেশনটা আমরা বলেছি যে হিস্টোলজি মাইক্রোস্কোপে আমরা যেটা দেখবো, এটা আবার চার ধরনের: নন ক্যাজিয়েটিং গ্রানুলোমা, ক্যাজিয়েটিং গ্রানুলোমা, সাপুরেটিভ গ্রানুলোমা, ডিফিউজ গ্রানুলোমা। প্রত্যেকটা আমাদের মুখস্থ করতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের হিস্টোলজিক্যাল ক্লাসিফিকেশন মানে হচ্ছে মাইক্রোস্কোপে যেটা আমরা দেখবো, একটা হচ্ছে নন ক্যাজিয়েটিং, একটা হচ্ছে ক্যাজিয়েটিং, একটা হচ্ছে সাপুরেটিভ, আর একটা হচ্ছে ডিফিউজ। নন ক্যাজিয়েটিং মানে ক্যাজিয়াস নেক্রোসিস যদি না হয় সেটা হচ্ছে নন ক্যাজিয়েটিং, ক্যাজিয়াস নেক্রোসিস হয় ক্যাজিয়েটিং গ্রানুলোমা। একটা হচ্ছে সাপুরেটিভ যেটা পাস হবে, একটা হচ্ছে ডিফিউজ। হ্যাঁ, তো এখানে আমাদের এই চারটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের স্মিথ ডিতে অসংখ্যবার এই ক্যাজিয়েটিং নন ক্যাজিয়েটিং নিয়ে প্রশ্ন আসছে, এবং এফসিবিএস পার্ট 1 এসবিএ তে এটা অসংখ্যবার আসছে, এমন কোনো পরীক্ষা নাই এখান থেকে প্রশ্ন হয় না। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন। তেমন কিছু পড়ার নাই, শুধু হচ্ছে নাম, মানে হচ্ছে যে কোনটা দিয়ে কি হয়, শুধু এখানে অটো অ্যান্টিজেন দিয়া আর আননোনটা দিয়ে আমাদের একটু মনে রাখতে হবে। যেটা হচ্ছে যে অটো অ্যান্টিজেন হচ্ছে ওয়াজনার গ্রানুলোমাটাস ডিজিজ, আর হচ্ছে যে জায়ান্ট সেল আর্টারাইটিস বা টেম্পোরাল আর্টারাইটিস যেটাকে বলা হয়, আর আননোন হচ্ছে সার্কোয়েডোসিস আর ক্রস ডিজিজ। এখানে আলসারেটিভ কোলাইটিস কিন্তু নাই। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবেন। আর ফাঙ্গালে আমাদের একটু মনে রাখতে হবে এই চারটা: ককিডিডিয়াস ইমিটান্স, তারপরে ক্রিপ্টোকক্কাস নিউফর্মার, রাইনোস্পোরিডোসিস আর হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম। এখানে যেটা মানে এই ফাঙ্গাসের যেটা চারটা আছে, চারটার মধ্যে ক্রিপ্টোকক্কাস নিউফর্মাস, ককিডিডিয়াস ইমিটান্স এবং হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, এই তিনটা হচ্ছে সিস্টেমিক ফাঙ্গাস, আর রাইনোস্পোরিডোসিস হচ্ছে কিউটিনিয়াস ফাঙ্গাস। আমরা ফাঙ্গাস গুলো আসলে তিন প্রকার, একটা হচ্ছে কিউটিনিয়াস, একটা হচ্ছে সাবকিউটিনিয়াস, আর একটা হচ্ছে সিস্টেমিক। এর মধ্যে সিস্টেমিক যে চারটার মধ্যে তিনটা দিয়ে আমাদের ইয়ে হয়, এই গ্রানুলোমা তৈরি হয়, আর একটা দিয়ে হয় না, এটা হচ্ছে ক্যান্ডিডা অ্যালবিগান্স, এটা দিয়ে কোনো গ্রানুলোমা তৈরি হয় না।
আর কিউটিনাস সাবকিউটিনাসের মধ্যে শুধু একটা রাইনোস্পোরিওসিস, যেটাই নোজ নেজোফারিংসে আমাদের গ্রানুলোমা তৈরি করে, এটা রিকারেন্স হয়, অসংখ্য বারবার হয়, বারবার সার্জারি লাগে আর কি। তো এটা আমাদের এখান থেকে এইটুক করলেই হবে, এর বেশি কিছু লাগবে না। আর ফরেন বডি গ্রানুলোমা আর ইমিউন গ্রানুলোমা হচ্ছে আমাদের প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন। ফরেন বডি গ্রানুলোমাই হচ্ছে ফরেন বডি দিয়ে হয়, বিভিন্ন আমরা দেখেছি ফরেন বডি, যেটা এই যে এখান থেকে ইনঅর্গানিক মেটাল, এই যে এগুলো ফিরিকোসিস, ব্যারিলিয়াসিস, এই যেগুলো হচ্ছে ফরেন বডি গ্রানুলোমা। এগুলো হচ্ছে ফরেন বডি গ্রানুলোমার বৈশিষ্ট্য হচ্ছে যে এটা হচ্ছে প্যাথোলজিক্যাল, প্যাথোলজি কিরকম হবে, একটা হচ্ছে ইমিউন গ্রানুলোমা, একটা ফরেন বডি গ্রানুলোমা। ফরেন বডি গ্রানুলোমায় কোনো স্পেসিফিক ইমিউনিটি আসবে না, কোনো অর্গানিজম না, সেই কারণে ইনার্ট সাবস্টেন্স যেগুলো ফ্যাগোসাইটিস করা যায় না, এগুলো হচ্ছে নন স্পেসিফিক ইমিউনিটি আসে, সেটা হচ্ছে ফরেন বডি গ্রানুলোমা। একটা হচ্ছে ইমিউন গ্রানুলোমা হচ্ছে পারসিস্টেন্ট একটা টি সেল ইমিউনিটি, T1 হেল্পার বা T2 হেল্পার সেল দিয়ে এটা আসে, এটা হচ্ছে আমাদের স্পেসিফিক ইমিউন রিয়াকশন হয়, ঠিক আছে। এটা হচ্ছে প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন। তাহলে আমাদের ক্লাসিফিকেশন গুলা বোঝার জন্য লাগবে, পরীক্ষায় এভাবে ক্লাসিফিকেশন আসে না, মেইনলি আসে হচ্ছে প্যাথোলজিক্যাল হিস্টোপ্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন, যেটা হিস্টোলজিক্যাল ক্লাসিফিকেশন যেটা, সেটা পরীক্ষায় বেশি আসে। তাহলে আমাদের পড়া মোটামুটি শেষের দিকে। এখন আমরা যে পার্থক্যটা দেখবো, গ্রানুলোমা অফ টিবি আর গ্রানুলোমা অফ সার্কোইডোসিস। ওকে, গ্রানুলোমা অফ টিবি আর গ্রানুলোমা অফ সার্কোইডোসিস, এইটা একটু আমাদের লাগবে। যে টিবিতে গামা হচ্ছে টার্সিয়ারি সিফিলিস, যেটা টার্সিয়ারি সিফিলিস দিয়ে গামা হয়। পরীক্ষায় আমাদের আসছিল একবার এফসিপিএস এ যে টার্সিয়ারি সিফিলিস দিয়ে যে গ্রানুলোমা তৈরি হয় সেটা নাম কি, সিম্পল প্রশ্ন, গামা। এই গামার বৈশিষ্ট্য যে গামাতে ব্লাড ভেসেলস, ফাইব্রোব্লাস্ট এবং প্লাজমা সেল বেশি থাকে। আর টিউবারকুলে যেটা দেখা যাচ্ছে যে লিম্ফোসাইট বেশি থাকে, এপিথেলয়েড সেল বেশি থাকে, ক্যাজিয়াস নেক্রোসিস হয়, আর জায়ান্ট সেল থাকে। এই জায়ান্ট সেলটার নাম হচ্ছে ল্যাংহ্যান্স জায়ান্ট সেল। ইট ইজ নট ল্যাঙ্গারহ্যান্স জায়ান্ট সেল, ইট ইজ এ ল্যাংহ্যান্স জায়ান্ট সেল, পরীক্ষায় আসে। এবং ল্যাংহ্যান্স জায়ান্ট সেল দিয়ে আমরা ডায়াগনোসিস করি টিবি। ল্যাংহ্যান্স জায়ান্ট সেল থাকবে, ক্যাসিয়াস নেক্রোসিস থাকবে, তারপরে হচ্ছে এপিথেলয়েড সেল গ্রানুলোমা থাকবে, এপিথেলয়েড সেল থাকবে, লিম্ফোসাইট থাকবে, আমরা ডায়াগনোসিস করে ফেলবো টিবি। আর যদি আমরা দেখি যে না জায়ান্ট সেল নাই, এখানে আমাদের লিম্ফোসাইটের চেয়ে ফাইব্রোব্লাস্ট বেশি, ঠিক আছে, এপিথেলয়েড সেল কম, আর হচ্ছে ব্লাড ভেসেলে হইতে পারে, ব্লাড ভেসেলে আমাদের গামাটা বেশি হয়, এটা পরীক্ষা আসে। আরেকটা হচ্ছে যে গ্রানুলোমা অফ টিবি এন্ড গ্রানুলোমা অফ সার্কোইডোসিস। সার্কোইডোসিস এর যে এটা হচ্ছে আননোন অরিজিন, এটা হচ্ছে সার্কোমাটোয়াস, ঠিক আছে, এখানে হচ্ছে সার্কোমাটোয়াস নেক্রোসিস হয়। আর এখানে হচ্ছে যে মেইনলি হচ্ছে যে লিম্ফোসাইট অ্যাবসেন্ট থাকে, এই জন্য এটার নাম হচ্ছে নেকেড গ্রানুলোমা। পরীক্ষায় যদি আসে নেকেড গ্রানুলোমা কি দিয়ে হয়, তাহলে হবে সার্কোইডোসিস, উত্তর হবে সার্কোইডোসিস। ওকে, এটা আমরা পড়েছি। আর এই ছবিটা আমাদের শিটে নাই, আপনারা একটু দাগিয়ে নিতে বা স্ক্রিনশট নিতে পারেন, আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। সেটা হলো যে এখানে একই জিনিস রিপিটেশন আছে, এখান থেকে কিছু প্রশ্ন হয়, আমি একটু দেখিয়ে দিই, আপনারা প্রথমে স্ক্রিনশটটা নিয়ে নেন। ওকে, এখানে টিউবারকুলোসিসে আমাদের হচ্ছে ফোকাস, এখানে এপিথেলার সেল থাকে, তারপরে ল্যাংহ্যান্স জায়ান্ট সেলস থাকে, সেন্ট্রাল নেক্রোসিস হয়, ওকে, অ্যাসিড বা ব্যাসিলাই থাকে। তাহলে এই ক্রাইটেরিয়া দিয়ে আমরা ডায়াগনোসিস করছি। লেপ্টোমাটাস লেপ্রোসি দুই ধরনের, টিউবারকুল লেপ্রোসি, লেপ্টোমাটাস লেপ্রোসি। ওকে, আর সিফিলিস হচ্ছে গামাতে যেটা হচ্ছে গ্রসলি ভিজিবল লেশন, এখানে হিস্টোসাইট বেশি, ফাইব্রোব্লাস্ট হিস্টোসাইট বেশি, সেন্ট্রাল সেলস আর নেক্রোটিক উইদাউট লস অফ সেলুলার আউটলাইন। মানে কি নেক্রোসিস হবে, এই নেক্রোসিসের নাম হচ্ছে গামাটাস নেক্রোসিস। কিন্তু এই গামাটাস নেক্রোসিসের সাথে ক্যাসিয়াস নেক্রোসিসের পার্থক্য হচ্ছে ক্যাসিয়াস নেক্রোসিসের সেলুলার আউটলাইন থাকবে না, গামাটাস নেক্রোসিসের সেলুলার আউটলাইনটা থাকবে। ক্যাটাস্ট্রাস ডিজিজে যেটা হয়, যেটা গ্রাম নেগেটিভ ব্যাসিলাই দিয়ে, এটার আরেকটা নাম হচ্ছে স্টিলেট বা রাউন্ডেড গ্রানুলোমা। ওকে, স্টিলেট বা রাউন্ডেড গ্রানুলোমা, এটা পরীক্ষায় আসে, এটা জায়ান্ট সেল পাওয়া যায় না। সার্কোইডোসিসে আমরা জানি যে এখানে ওই যে নেকেড গ্রানুলোমা বলা হয়, এটা আরেকটা নাম হচ্ছে নেকেড গ্রানুলোমা। আর ক্রনস ডিজিজ বা এটা অতটা গুরুত্বপূর্ণ না। ওকে, এখন আমরা আসি এপিথেলয়েড সেল গ্রানুলোমা। আমরা কিছুক্ষণ আগে দেখেছি এপিথেলয়েড সেল জিনিসটা কি, আমরা এর আগে দেখেছিলাম এপিথেলয়েড সেল হচ্ছে একটা মডিফাইড ম্যাক্রোফেজ। এখানে যেটা পার্থক্যটা কি, ম্যাক্রোফেজের সাথে এপিথেলয়েডের পার্থক্যটা কি?
পার্থক্যটা হচ্ছে যে ম্যাক্রোফেজটা যখন এনগালফ করতে পারে না, মানে ম্যাক্রোফেজের কাছে ফ্যাগোসাইটোসিস করা, যখন সে ফ্যাগোসাইটোসিস করতে পারে না তখন ও বিভিন্ন জিনিস সিক্রেশন করে, সিক্রেশন করে সে ওটাকে ঘিরে ফেলে। তো এখন ম্যাক্রোফেজের তখন যেহেতু অনেক কিছু সিনথেসিস করতে হয়, তখন ম্যাক্রোফেজের ভিতরে যে সমস্ত অর্গানাইজ আছে যেমন গলগি অ্যাপারেটাস, রাইবোজোম, তারপরে হচ্ছে যে আমাদের এই যে হচ্ছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি ভেসিকলস, ভ্যাকুলস, এগুলো অনেক বেড়ে যায়। আর এবং নিউট্রোফিল সরি নিউক্লিয়াসকে একদিকে সরায় দেয়, এবং নিউট্রোফিলকে একদিকে সরায় দিয়ে অনেক বেশি অর্গানালিজ গুলা, সেলের ভিতর অর্গানালিজ গুলা বেড়ে যায়। এবং যেহেতু অনেক কিছু সিক্রেশন করতে হয়, তখন ওই সেলের যে চ্যানেলগুলো সবসময় ওপেন থাকে, তখন যে মানে সেলুলার যে বাউন্ডারিটা একদম কমপ্লিট ইনট্যাক্ট থাকে না, ফুটা হয়ে যায়। এবং এটাকে বলা হয় মানে এপিথেলিয়াম লাইক অ্যাপিয়ারেন্স, এই জন্য এটার নাম হচ্ছে এপিথেলয়েড সেল। এপিথেলয়েড সেলের বৈশিষ্ট্য হচ্ছে তার ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটি কম, সিনথেটিক অ্যাক্টিভিটি বেশি। ঠিক আছে, তাহলে আমরা একটু ডেফিনিশন দেখি। দে আর মডিফাইড ম্যাক্রোফেজেস আর epithelium like thus called epithelial cell under hematoxylin eosinophil preparation have abundant pale-pink granular cytoplasm with distinct cell boundaries, indistinct ফুটা থাকে। Cytoplasm is rich in erythroid reticulum, Golgi apparatus, vesicles, vacuoles. The nucleus is vesicular, oval or elongated, এক সাইডে সরায় দেয়। They are less phagocytic and have more secretory activity than macrophage। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের নয়টা, এখানে 6টা শো করছে, আমাদের 9টা এপিথেলয়েড সেল আছে। এটা হচ্ছে এপিথেলয়েড সেল ফাউন্ডার, পরীক্ষায় অসংখ্যবার এসছে। এপিথেলয়েড সেল আর ফাউন্ডার এরা হচ্ছে তিনটা সিবিজেড, এটা হচ্ছে 3T 3S, আমরা বলি সিবিজেড। হ্যাঁ, 3T 3S। দেখেন প্রথমে টি, দেখেন টিউবারকুলোসিস, টিউবারকুলোলেপ্টোসিস, টক্সোপ্লাজমোসিস 3T। S3S হচ্ছে সার্কোইডোসিস, সিফিলিস আর সিস্টোসোমিয়াসিস। আর সিবিজেড হচ্ছে যে সিবিজেড মোটরসাইকেল। ঠিক আছে, সিবিজেড মোটরসাইকেল, এটা আপনারা একটু সংক্ষেপে মনে রাখার জন্য আমরা এটা বলছি। আপনার শীটে দেখেন 9টা দেওয়া আছে। ঠিক আছে, 9টাতে 3T 3S সিবিজেড। ঠিক আছে, তাহলে এপিথেলয়েড সেল গ্রানুলোমা দিয়ে পরীক্ষায় আসে, মানে বিশেষ করে স্মিথ দিতে এপিথেলয়েড প্রশ্ন আছে 4-5টা, অসংখ্যবার এই প্রশ্নগুলো পরীক্ষায় আসছে। এবং পরীক্ষা এপিথেলয়েড সেল এগুলো কিন্তু ম্যাক্রোফেজ, এরপর হচ্ছে জায়ান্ট সেলটা আসলে ম্যাক্রোফেজ, অনেকগুলো ম্যাক্রোফেজ মিলে একটা জায়ান্ট সেল তৈরি হয়। দেখেন এখানে কি বলছে, মাল্টিনিউক্লিয়েট জায়ান্ট সেল 40 to 50 micrometer in diameter are found in granulomas, consist of large number of cytoplasm, many nuclei। মানে অনেকগুলো ম্যাক্রোফেজ একসাথে জয়েন করে একটা সেলের ভিতর অনেক সাইটোপ্লাজম, অনেক বড়, মানে অনেকগুলো নিউক্লিয়াস। ঠিক আছে, derived from fission of multiple activated macrophage। এখন ম্যাক্রোফেজের টাইপ, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল, একটা হচ্ছে প্যাথোলজিক্যাল। দুই প্রকার, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল, একটা প্যাথোলজিক্যাল। ফিজিওলজিক্যাল হচ্ছে আমরা যে সিনসাইটেড ট্রোপোপ্লাস্ট, মেগাকার্ডিওসাইট, এগুলোর ভিতরে অনেকগুলো নিউক্লিয়াস থাকে, এগুলো হচ্ছে মানে ফিজিওলজিক্যাল ম্যাক্রোফেজ, জায়ান্ট সেল। আর প্যাথোলজিক্যাল জায়ান্ট সেল 3 ধরনের, একটা হচ্ছে জায়ান্ট সেল ফর্ম বাই ফিশন অফ ম্যাক্রোফেজ, যেমন ল্যাংহাস জায়ান্ট সেলস। ম্যালিগন্যান্ট জায়ান্ট সেল, যেমন ম্যালিগন্যান্সিতে যেমন রিড স্টিনবার্গ সেল, যেমন হস্কিং লিম্ফোমায় থাকে। তারপর অস্টিওক্লাস্ট হচ্ছে অস্টিও সার্কোমায় থাকে। তারপরে হচ্ছে যে প্রাইমারি বিলিয়ারি সিরোসিসে থাকে এগুলো। একটা হচ্ছে জায়ান্ট সেল ইন ভাইরাস ইনফেকশন, হার্পিস সিমপ্লেক্স এবং মিজলস। আপনারা যখন ভাইরোলজি করবেন তখন আপনারা এটা দেখবেন, এগুলো হচ্ছে জায়ান্ট সেল অবস্থায় ডরমেন্ট অবস্থায় থাকে। এই দুইটা জায়গায় আমরা জায়ান্ট সেল পাই, হার্পিস সিমপ্লেক্স এবং মিজলস। এগুলো আমাদের পরীক্ষার জন্য আপকামিং প্রশ্ন, পরীক্ষায় একা তেমন আসে নাই, কিন্তু এগুলো আপকামিং প্রশ্ন। ঠিক আছে, এখন আমরা কিছু জায়ান্ট সেল দেখব, যেমন হচ্ছে যে টিবির জায়ান্ট সেল। এগুলো নেট থেকে নামানো, আপনাদের শীটে কিছু ছবি দেওয়া আছে, আপনাদের শীটে যে ছবিটা দেওয়া আছে ওগুলো লেখা আছে, দেখেন এটা হচ্ছে ল্যাংহাস জায়ান্ট সেল, নট ল্যাঙ্গারহ্যান্স। এখানে হচ্ছে হর্সু শেপ, এটাও হতে পারে, এটাও হতে পারে। মেইনলি আমাদের শীটে আছে এইটা হর্সু শেপ, এখানে থাকবে না, এই যে হর্সু শেপ। আর এটা হচ্ছে ফরেন বডি জায়ান্ট সেল, এটা হচ্ছে রেগুলার স্ক্যাটার্ড, নিউট্রোফিল গুলো স্ক্যাটার্ড থাকে। টিটন জায়ান্ট সেল জ্যান্থোমায় পাওয়া যায়। হ্যাঁ, ফরেন বডি গ্রানুলোমায় ফরেন বডি জায়ান্ট সেল থাকে, টিবিতে থাকে হচ্ছে ল্যাংহাস জায়ান্ট সেল। টিটন জায়ান্ট সেল জ্যান্থোমায় থাকে। জ্যান্থোমায় দেখেন এটা কিন্তু একটু সার্কুলার, ছোট্ট, মাঝখানে একটা সাইটোপ্লাজম, সার্কুলার এরিয়ায় পেরিফেরালি সাইটোপ্লাজম থাকবে, আর মাঝখানে হচ্ছে নিউক্লিয়াস গুলো গোল করে থাকবে।
আর এটা হচ্ছে টিউমার জায়ান্ট সেল। দেখেন বিচ্ছিন্ন ভাবে আছে, হাইপারক্রোমাটিক, এগুলো হচ্ছে থ্রুআউট দি সাইটোপ্লাজম, টিউমার জায়ান্ট সেল। এখানে আরো কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি, এটাও আরেকটা ফরেন বডি জায়ান্ট সেল। দেখেন ফরেন বডি জায়ান্ট সেল এরকম স্ক্যাটার্ডলি অবস্থায় আছে, এখানে স্ক্যাটার্ডলি অবস্থায়। ল্যাংহাস জায়ান্ট সেল দেখেন হর্সু শেপ, এখানে হর্সু শেপ। এইটা আরেকটা জায়ান্ট সেল, এটা আমাদের বই নাই, বই আছে এইটা। টিউটন জায়ান্ট সেল দেখেন এর চারপাশে সাজানো, এইটা কিন্তু আরো একটা ছবি, এটা আসলে টিউটন জায়ান্ট সেল। এটা হচ্ছে অ্যানাপ্লাস্টিক জায়ান্ট সেল, পার্থক্য ইয়ে করে আছে। আর এটা হচ্ছে রিড স্ট্রিন্সবার্গ, দুইটা নিউক্লিয়াস, শুধু দুইটা নিউক্লিয়াস দুইটা চোখের মতো লাগানো আছে। অস্টিওক্লাস্টিক জায়ান্ট সেল দেখেন এটা। আরো কিছু ছবি আছে, এই যে রিড স্ট্রিন্সবার্গ জায়ান্ট সেল, দুইটা নিউক্লিয়াস, অ্যানাপ্লাস্টিক, অস্টিওক্লাস্টিক, ল্যাংহাস। ট্রোফোব্লাস্ট ওটা লাগবে না, টিউটন লাগবে, মেগাকারসাইট লাগবে না, ফরেন বডি। আমাদের মেইনলি লাগবে হচ্ছে ল্যাংহ্যান্স, ফরেন বডি, টিউটন, অ্যানাপ্লাস্টিক, ঠিক আছে, রিড স্ট্রিন্সবার্গ। আর এই পাঁচটা হলেই হবে আমাদের। এই পাঁচটা ফরেন বডির ছবি মাথায় রাখবেন, কোনটার কি নাম, কোনটা নিউক্লিয়াস কিভাবে সাজানো থাকে, কারণ এইটা মাইক্রোস্কোপে দেখেই আমরা ডায়াগনোসিস করি। এটা হসিং লিম্ফোমা, এটা অ্যানাপ্লাস্টিক টিউমার, এটা টিবি, এইটা হচ্ছে যে ফরেন বডি গ্রানোমা। এটা আমরা মাইক্রোস্কোপে এই ফরেন এই মানে জায়ান্ট সেল দেখে আমরা ডায়াগনোসিস করতে পারি কোনটা কি। এগুলো সব মাইক্রোস্কোপে দেখা যায়। ওকে, এখন আমরা প্রশ্ন দেবো, প্রশ্নের মাধ্যমে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে আজকে। দেখেন ফিচার্স অফ ক্রনিক ইনফ্লামেশন, ডিপ্লোমা জুলাই 2018। প্রথম হচ্ছে এক্সুডেট। এক্সুডেটটা কিন্তু এক্সুডেশন, ট্রানজুডেশন, অ্যাকুট ইনফ্লামেশন আমরা পড়ছি, তাহলে ক্রনিক ইনফ্লামেশন আমরা পড়ি না, তাহলে ফলস। ইডিমা, এটাও কিন্তু আমরা অ্যাকুট ক্রনিক ইনফ্লামেশন পড়ি না, তাহলে ফলস। টিস্যু ডিস্ট্রাকশন, দেখেন হিস্টোলজিক্যাল বা মরফোলজিক্যাল প্যাটার্নস আমরা এখানে দেখেছি। 3 নাম্বার আছে টিস্যু ডিস্ট্রাকশন, 1 নাম্বার আছে মনোনিউক্লিয়ার সেল ইনফিল্ট্রেশন, 2 নাম্বার আছে টিস্যু ডিস্ট্রাকশন, 3 নাম্বার আছে অ্যাটেম্পস এট হিলিং। ঠিক আছে, ফাইব্রোসিস, অ্যাটেম্পস এট হিলিং এর মধ্যে আছে অ্যাঞ্জিওজেনেসিস, ফাইব্রোসিস। ঠিক আছে, ট্রু। সাপুরেশন হচ্ছে অ্যাকুট ইনফ্লামেশনের মরফোলজিক্যাল টাইপস অফ অ্যাকুট ইনফ্লামেশন, এরপর সেরাস ইনফ্লামেশন, তারপরে ফিব্রিনাস ইনফ্লামেশন, সাপুরেশন, অ্যাবসেস, এগুলো আমরা পড়েছি, আলসার, এগুলো হচ্ছে অ্যাকুট ইনফ্লামেশন। তাহলে এখানে সি আর ডি হচ্ছে ট্রু, বাদ বাকি ফলস। পরের প্রশ্ন দেখেন, এমডিএমএস মার্চ 2014, মরফোলজিক্যাল ফিচার্স অফ ক্রনিক ইনফ্লামেশন, ইনফিল্ট্রেশন অফ ম্যাক্রোফেজ ট্রু, ফাইব্রোসিস ট্রু, প্রেজেন্স অফ এক্সুডেট ফলস, ইনফিল্ট্রেশন নিউট্রোফিল ফলস, প্লাজমা সেল ইনফিল্ট্রেশন ট্রু, প্লাজমা ইনফিল্ট্রেশন ট্রু। দেখেন এখানে দুইটা ফলস। এরপর হচ্ছে গ্রানুলোমা কম্পোজড অফ এপিথেলিয়াল সেল ট্রু, লিম্ফোসাইট ট্রু, নিউলিফর্ম ব্লাড ভেসেলস মানে এনজিওজেনেসিস ট্রু। সরি, এটা নিউলিফর্ম ব্লাড ভেসেলস হবে না, এখানে নিউলিফর্ম, গ্রানুলোমার ভিতরে কিন্তু নিউলিফর্ম ব্লাড ভেসেলস নাই, গ্রানুলোমার ভিতরে সেল আছে। নিউলিফর্ম ব্লাড ভেসেল পাওয়া যায় গ্রানুলেশন টিস্যুতে, এখানে গ্রানুলোমার সাথে গ্রানুলেশন টিস্যুকে প্যাচ করছে। ল্যাংহাস জায়ান্ট সেলস ট্রু, গ্রানুলেশন টিস্যু ফলস। তাহলে আমাদের এখানে নিউলিফর্ম ব্লাড গ্রানুলোমার ভেতরেই কিন্তু থাকে না, এটা যখন ডিস্ট্রাকশন হয়ে যায় নতুন করে তৈরি হয় অ্যাঞ্জিওজেনেসিস আর ফাইব্রোসিসের সময়, কিন্তু পিওর গ্রানুলোমার ভেতরে কিন্তু সেল থাকে, সেলের বাইরে ওই যে ফাইব্রোব্লাস থাকে, ওই যে আমরা যে গ্রানুলো ডিস্টিংটিভ প্যাটার্ন স্ট্রাকচার বলছি ওইটাই। সুতরাং নিউলিফর্ম ব্লাড ভেসেলস কিন্তু এটা কিন্তু একটু কনফিউশন করবে, এটা একটু ইয়া করে নেবেন। এপিথেলিয়াল সেল গ্রানুলোমা দেখেন পরীক্ষায় আসছে, এপিথেলিয়াল সেল আমরা পড়েছি 3S সিবিজেড মোটরসাইকেল, সিবিজেড একটা মোটরসাইকেল, বিখ্যাত মোটরসাইকেল। তাহলে সিফিলিস সিএস ট্রু, রাইনোস্পোরিডোসিস কিন্তু নাই, 3S সিবিজেড এর মধ্যে নাই, তাহলে ফলস। অ্যামাইলোইডোসিস নাই, ফলস। সার্কোইডোসিস 3S এর মধ্যে আছে, ট্রু। টক্সোপ্লাজমোসিস 3T এর মধ্যে আছে, তাহলে ট্রু। ঠিক আছে, এটা আসছে। এখানে এপিথেলিয়াল সেল গ্রানুলোমা আর নন কেজিয়েটিং গ্রানুলোমা যেটা আছে, নন কেজিয়েটিং গ্রানুলোমা সেটা অনেকটা মিল আছে। নন কেজিয়েটিং গ্রানুলোমা ফরেন বডি গ্রানুলোমা আছে, এখানে যেমন সিবিজেড, বিতে বেরিলিয়াম, তারপরে সিলিকোসিস, এগুলো কিন্তু ফরেন বডি গ্রানুলোমা। ঠিক আছে, শুধু এটা মিলাই নেবেন। এটা হচ্ছে মার্চ 24-এর প্রশ্ন। ওকে, মার্চ 24-এর এই বছর রেসিডেন্সি পরীক্ষার প্রশ্ন। একটা এসবি আসছে, এ 23-year-old man is suffering from granulomatous lymphadenitis. ঠিক আছে, what is the characteristics of granuloma? Epithelial cell, lymphocyte, macrophage, neutrophil, plasma cell. তাহলে এখানে অ্যান্সার কি হবে? এখানে কি ম্যাক্রোফেজ হবে না এপিথেলিয়াল সেল হবে? মেইনলি হচ্ছে
এপিথেলয়েড সেল হবে। এখানে আমাদের অ্যান্সার কি হবে? এখানে যদি এটা এসবি হয়, এসবি হলে এপিথেলয়েড সেল ট্রু, লিম্ফোসাইট ট্রু, ম্যাক্রোফেজ ট্রু, নিউট্রোফিল, এটা যদি এমসিকিউ হয়, এমসিকিউ হয় নিউট্রোফিল ফলস, প্লাজমা সেল ট্রু। আর যদি আমাদের হোয়াট ইজ এসবি হয়, তাহলে আমাদের এখানে এপিথেলয়েড সেল লিখতে হবে, কারণ মেইনলি হচ্ছে এপিথেলয়েড সেল এই ইয়াতে থাকে। ম্যাক্রোফেজ তো মডিফাই হয়ে যায়, ওই এপিথেলয়েড সেল হয়। ওকে, এরপরে আমাদের আরেকটা প্রশ্ন, রেসিডেন্সি নয়, যে সেল টাইপস ফাউন্ড ইন এস্টাবলিশড গ্রানোমা, হিস্টোসাইট ট্রু, নিউট্রোফিল ফলস, অ্যাক্টিভেটেড টি লিম্ফোসাইট ফলস। অ্যাক্টিভেটেড টি লিম্ফোসাইট ল্যাঙ্গারহ্যান্স-জায়াসেস ট্রু, অ্যাক্টিভেটেড টি লিম্ফোসাইট এরকম থাকে না, লিম্ফোসাইট কম থাকে, এপিথেলিয়াল সেল ট্রু। অ্যাক্টিভেটেড টি লিম্ফোসাইট ওইভাবে আমরা লিম্ফোসাইট ট্রু হবে, কিন্তু অ্যাক্টিভেটেড টি লিম্ফোসাইট এটা ফলস দিছে। ঠিক আছে, তাহলে আমাদের পড়া মোটামুটি শেষ। আমরা একটু ইয়াতে যাব, আমরা একটু রিভিশনে যাব। সেটা হলো যে আমরা আমাদের অ্যাকুট ইনফ্লামেশন পড়েছি, ব্রড হেডিং এর তিনটা জিনিস পড়েছি, অ্যাকুট ইনফ্লামেশন, মিডিয়েটরস অফ অ্যাকুট ইনফ্লামেশন বা কেমিক্যাল মিডিয়েটরস অফ ইনফ্লামেশন, আর একটা হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন। বেসিক তিনটা ছিল। এর মধ্যে আমাদের রেসিডেন্সি ডিপ্লোমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কেমিক্যাল মিডিয়েটরস, আর এফসিপিএস এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন। স্পেসিফিকলি বললে এখান থেকে এমডি, রেসিডেন্সি ডিপ্লোমা, এফসিপিএস এবং এমআরসিএস, এমআরসিপি তে প্রশ্ন হবে। এমআরসিএস, এমআরসিপি তেও ক্রনিক ইনফ্লামেশনটা ইম্পর্টেন্ট। আমাদের স্নিড ডি সলভ করতে হবে, আমাদের এসবি পার্ল সলভ করতে হবে, আমাদের লাস্টার সলভ করতে হবে, এবং শীটে যে প্রশ্নগুলো আছে এগুলো সলভ করতে হবে। তাহলে একটা কনসেপশন দাঁড়াবে। তো আশা করি আপনাদের আমাদের শীটটা অ্যাডিকুয়েট। এর বাইরে আসলে বই পড়তে যাওয়ার খুব প্রয়োজন নাই। যদি কেউ পড়তে চান রিভিশনে পড়ে যাবেন, প্রাইমারিলি পড়ানোর প্রয়োজন নাই। শীটটা অনেক ছোট হলেও প্রত্যেকটা জিনিসই খুঁটে খুঁটে বোঝার জিনিস বেশি, মুখস্থ করার জিনিস কম। তো আশা করি আপনাদের পরীক্ষায় যতটুকু পড়িয়েছি এর মধ্যে আশা করি আমাদের কমন থাকবে, এবং যারা কষ্ট করে পড়াশোনা করছেন তাদেরকে ধন্যবাদ, ক্লাসটি করলেন তাদেরকেও ধন্যবাদ, এবং আমরা প্রত্যাশা করি আপনি অবশ্যই ক্লাস করবেন এবং পরীক্ষা দিবেন। পরীক্ষা দিয়ে আপনার যদি কোনো কনফিউশন তৈরি হয়, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করা, আমরা ছাড়াও, মেন্টর ছাড়াও আমাদের অনেক ভাইরা যারা জেনেসিসে আপনাদের পাশে বিভিন্ন সময় আসেন, যোগাযোগ করেন, কাজ করেন, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি আপনাদের প্রয়োজনে কাজে লাগবে। তো জেনেসিসের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আমরা জেনেসিসের উত্তরোত্তর কল্যাণ কামনা করি, এবং আমাদের ডক্টর সোসাইটির নিরাপত্তা, সুস্থতা, সবার সফলতা সর্বাঙ্গীন কামনা করে আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।